আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় ভারত বিরোধিতা কি শুধু মুখে মুখে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় ভারত বিরোধিতা কি মুখে মুখে। আমি ডক্টর আসাদুজ্জামান রিপনকে দিয়ে শুরু করতে চাই। সম্প্রতি দিল্লিতে বেশ কিছু কথা শুনছি আমরা, একটি রিপোর্টও আছে, সম্প্রতি বিবিসি একটি রিপোর্ট করেছে, সেখানে ভারতের দিক থেকে ভারতের যারা রাজনীতিবিদ আছেন, কূটনীতিক আছেন, নিরাপত্তা বিশ্লেষক আছেন, তারা বিএনপিকে ইতিবাচক হিসেবে দেখতে চায়, তারা বিএনপিকে বন্ধু হিসেবে দেখতে চায়। সেক্ষেত্রে তারা একটি শর্ত কথা বলছে যে, মানে কারা? ভারতের দিক থেকে আমি বলছি যে ভারতের সরকার, ভারতের সরকার না, ভারতের একটি, আমি সংবাদ মাধ্যমের কথা বলছি, আমি বিবিসির একটি স্টোরির কথা বলছি। আমি বিবিসি আজকে স্টোরিটা করেছে, সেখানে বলা হচ্ছে যে ভারতের দিক থেকে বিএনপিকে ইতিবাচক হিসেবে দেখতে চায়। আমি স্পেসিফিক করে বলি, সাবেক হাই কমিশনার যিনি ছিলেন বাংলাদেশের, রিভা গাঙ্গুলি, তিনি একটি কথা বলেছেন যে বিএনপির সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ আছে, সেই যোগাযোগটা কন্টিনিউ তারা করতে চান, যেটি তাদের বক্তব্য। সেক্ষেত্রে তারা কিছু শর্ত দিয়েছেন, যেটি সরাসরি সবসময় বলে থাকেন যে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে, এরকম একটি কথা তারা বলছেন এবং এরকম একটি হেডলাইনও সংবাদ মাধ্যমগুলো করছে। সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি আসলে? ভারত বিরোধিতা এবং ভারতের সঙ্গে বন্ধুত্বতা কোন জায়গাটি দেখেন? ধন্যবাদ আপনাকে। রিভা গাঙ্গুলি বাংলাদেশে ভারতের খুব স্বল্পকালীন সময়ের জন্য হাই কমিশনার, 1 বছর ছিলেন। সেটাই বললাম, স্বল্পকালীন সময়ের জন্য হাই কমিশনার ছিলেন। ভারতীয় হাই কমিশনার যারা দায়িত্ব পালন করেছেন খুব নিকট অতীতে, তারা যে বিএনপির সাথে একটা খুব ভালো সম্পর্ক বা একটা রেসিপ্রোকাল সম্পর্ক তারা মেনটেন করতেন, এটা আমার অভিজ্ঞতায় নেই। তিনি বলেছেন যে তিনি যখন ছিলেন, আমি বলছি তিনি সবসময় যোগাযোগ করেছেন বিএনপির নেতাদের সঙ্গে। আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে, আমি তো আমার পার্টির ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে আমি দীর্ঘ সময় কাজ করেছি, আর আমি নিজে প্রফেশনালি আমি একটি কূটনৈতিক পত্রিকার সম্পাদক। তো ফলে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, আপনার আমাদের পার্টির 16 সালে কাউন্সিল হলো। 16 সালের কাউন্সিলে আপনার হর্ষবর্ধন শ্রিংলা নামের একজন কূটনীতিক ছিলেন ভারতের হাইকমিশনার অ্যাট দ্যাট টাইম। আমি 2016 সালের কথা বলছি। তো কাউন্সিলে তো নিয়েছিলাম আমরা সমস্ত ঢাকাস্থ সকল হেড অফ দ্য মিশনকে আমরা দাওয়াত করে থাকি। তো আমার উপরের দায়িত্ব পড়লো ভারতীয় হাইকমিশনের সাথে দেখা করে তাকে দাওয়াতটা পৌঁছে দেওয়া। তো হর্ষবর্ধন শ্রিংলার তখন প্রায় 2 বছর শেষ। এর মধ্যেও তিনি বিএনপি নেতৃত্বের সাথে কখনো মানে কার্টিসি কলম করেন। সিংলার কথা বলছেন? আসছি আমি, করেননি। যখন 1/11 হলো, তখন বাংলাভাষী একজন ভদ্রলোক ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী, বাংলাভাষী, এবং ইনসিডেন্টালি তিনি আমাদের বিক্রমপুরেরই, তার বাপদাদার বাড়ি বিক্রমপুরী, শ্রীনগর উপজেলার আড়িকালে। তো যাই হোক, পিনাক রঞ্জন চক্রবর্তী তো তার পুরো টেনিওরে একবারের জন্য দেখা সাক্ষাৎ বিএনপির সাথে করেননি। তো আমাদের পার্টির তরফ থেকে যখন কেউ 1/11 পরপর যখন নির্বাচনটা অনেক উচ্ছ্বাস প্রকাশ করলেন যে নির্বাচনে বিএনপি একটা ভালো ফল করবে, আমি তো রাজনীতি করি, আর তো অন্য কোনো ব্যবসা বাণিজ্য করি না, আর প্যাশনের জন্য। 2014 সালে কি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল? না। ভারতের পররাষ্ট্র সচিব নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো কিছু? না। ওরা বরাবরই তারা নির্বাচনে অংশ নিতে বলে। নির্বাচনে অংশ নিতে বলে এই কারণে যে যাতে আওয়ামী লীগের ইলেকশনটা, গভর্নমেন্টটা লেজিটিমাইজ হয়। কিন্তু সেটি তো বলার জায়গা তাদের না। আমাকে বলতে দেন। সেটা তাদের বলার জায়গা, আপনি নিজেও বোঝেন, এটা কারোরই বলার জায়গা না, শুধু ভারত না। আমি যখন আমার ছাত্র জীবনে, যখন আমি 80s যখন আমি মুভমেন্ট করতাম, তখন অ্যাট দ্যাট টাইম আমেরিকান অ্যাম্বাসেডর হোসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে ইলেকশনে যেতে বললো। তখন অ্যাট দ্যাট টাইম আমার ছাত্র সংগঠন সহ আরও 21টি ছাত্র, তখন আমাদের জোটটার নামই ছিল 22 ছাত্র সংগঠন, ব্যানারটা তাই ছিল। তো 22 ছাত্র সংগঠনের তরফ থেকে আমরা একটা প্রেস রিলিজ ইস্যু করলাম, স্টেটমেন্ট করলাম, ইট ইজ নান অফ ইউর বিজনেস। তুমি মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত বাংলাদেশে, হোসেন মোহাম্মদ এরশাদের অধীন, অর্থাৎ সামরিক শাসকের অধীন আমরা ইলেকশনে যাব কি যাব না, এটা তুমি বলার কে? এটা আমি শুধু, এটা পিনাক রঞ্জন চক্রবর্তী, এটা রিভা গাঙ্গুলি অথবা হর্ষবর্ধন শ্রিংলা, এখন যেন কে ভদ্রলোক আছেন, কি নাম যেন, যাই হোক,
প্রণব ভার্মা, এদের কারোরই কাজ না, এবং ইনক্লুডিং আপনার আমেরিকান অ্যাম্বাসাডারও কাজ না। কিন্তু আনফর্চুনেটলি ওই যে বলে গরিবের বউ সবার ভাবি সাব, তো সবাই বাংলাদেশে মানে ওরা নাক গলান, কথা বলেন, আমরাও যাই, তারাও আসেন। এবং আরও আগে বলি, আমি আপনার মানে কি বলে একেবারে এরশাদ জামানে তখন পলিটিক্যাল পার্টি অফিসে, সত্যি কথা বলতে কি আমার অভিজ্ঞতা যেটা হলো সেটা হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টিতে পার্টিগুলোর নেতৃত্বের সাথে ইভেন হেড অফ দ্য মিশন লেভেলে কেউ দেখা করতো না। আমি গোটা 80s কথা বলছি, একেবারেই না। আর ওদের পলিটিক্যাল সেকশনের, আমি আমেরিকার কথাই যদি বলি, পলিটিক্যাল শিলা পিটার বলে একজন মানে ভদ্রমহিলা ছিলেন ওদের সেকেন্ড সেক্রেটারি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পলিটিক্যাল সেকশন হেড। তখন আমেরিকান এম্বাসি ছিল আপনার আদমজি কোর্টে দিলকুশায়। তো শিলা পিটার পলিটিক্যাল পার্টি অফিসগুলোতে গেলে একটা রীতিমতো হইচই হতো, মানে শিলা পিটার আসছে, আমেরিকান এম্বাসির প্রতিনিধি। কাউন্সিলগুলোতে দলের সম্মেলন কিন্তু শিলা পিটার লেভেলের, মানে অর্থাৎ পলিটিক্যাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, অর্থাৎ হেড অফ দ্যাট সেকশন, ওরা গেলেই মানে বিরাট নিউজ হতো। এরপর আমরা যেটা দেখলাম যে সরকারের সাথেও রাষ্ট্রদূত পর্যায়ে যোগাযোগ হয়, এরপরে মানে বিরোধী দলের পর্যায়ে রাষ্ট্রদূতরা এসে যোগাযোগ করেন। ওয়ান অফ দ্য রিজন সেটা হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্টের বা ইনভেস্টমেন্ট ডিপ্লোমেসির একটা ধারাবাহিকতা থাকতে হয়। আজকে যে ইউনুস গভর্নমেন্টের সময় যে বিনিয়োগগুলো হচ্ছে, যেমন এখন বিনিয়োগকারীরা কি করে যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট এটা কীভাবে দেখছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তো সুতরাং এই দেখা করা না দেখা করার মানে দেখা করার মধ্যে আমি কোনো ইনফ্যাক্ট মানে আপনার মানে আমি কোনো দেখি না, সমস্যা দেখি না। বিশেষ করে যে সমস্ত দেশে ডেমোক্রেসির প্যাটার্নটা খুব স্টেবল না, মাঝে মধ্যে সামরিক শাসন আসে, মাঝে মধ্যে আপনার সামরিক শাসন আপনার মানে গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে এক ধরনের স্বৈরতন্ত্র যখন চলতে থাকে, তখন ন্যাচারালি মানে আপনার বিনিয়োগকারীরা আপনার মানে শঙ্কার মধ্যে থাকেন। এবং সংশ্লিষ্ট দেশগুলো যাদের দেশে বিনিয়োগ করেন, ওই রাষ্ট্রদূতদের এখন ইকোনমিক ডিপ্লোমেসি ভেরি ইম্পর্টেন্ট টাস্ক এখন রাষ্ট্রদূতদের জন্য, ফলে তাদের একটা মাথা ব্যথা থাকে। আপনি যেটা ইন্ডিয়ার কথা যেটা বলছিলেন, ইন্ডিয়া সেই অর্থে, বাংলাদেশে সেই অর্থে খুব বড় মাপের বিনিয়োগ আমার চোখে পড়ে না। এক, তারপরে তারা যে কমিটমেন্টটা তারা যেটা করেন সেই পরিমাণ বিনিয়োগও তারা দেয় না, ভেঙে ভুঙে দেয়, সেটা তাদের মানে তারপর আবার ওদের এক্সিম ব্যাংক ট্যাঙ্কের ব্যাপার, সেটা যেটা খুব যে বাংলার জন্য খুব লাভজনক না। যেমন আদানি বাংলাদেশে বিনিয়োগ করেছে, ভারতীয় একটা বিদ্যুৎ কোম্পানি, সেটা আমাদের জন্য এখন একটা মানে রীতিমতো আপনার মানে গোদের উপরে বিস্ফোরা, কারণ প্রায় দ্বিগুণ মূল্যে তার কাছ থেকে কিনতে হয়েছে। ওটা হচ্ছে মোদিকে খুশি করার জন্য, হাসিনা গভর্নমেন্ট ইনডাইরেক্ট ওয়েতে মোদির বন্ধু বা মোদির শুভানুধ্যায়ী আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনে। আচ্ছা, আপনারা ক্ষমতায় গেলে সেই সম্পর্কটা কেমন হবে আসলে? ওয়েল, অফকোর্স আমাদের সম্পর্কটা হবে আমার বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এটা আমার পার্টির নীতি। সবার আগে বাংলাদেশ, আমার বাংলাদেশ স্বার্থ। আমি যদি দেখি যে একটা ইউরোপিয়ান কোম্পানি আমার দেশে এখানে আমাকে বিদ্যুৎ অফার করছে 1 টাকা 30 পয়সা পার ইউনিট, মোদির দেশের লোকেরা যদি আমাকে 1 টাকা 20 পয়সা অফার করে, আমি সেটা বিবেচনা করব। এক, যদি দেখি আবার পরিবেশের বিপর্যয় ঘটাবে না, সেখানে আমি দেখব। কয়লা চালিত হলে আমি করব না, কথার কথা। অথবা যদি বলা হয় যে না আমার দেশ থেকে গ্যাস দিতে হবে, আমার নিজের দেশেই গ্যাস চলে না, তাহলে সেক্ষেত্রে আমি বিবেচনা করব। অর্থাৎ কান্ট্রি ফার্স্ট, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা কাজ করব। আর আপনি যেই রিভা গাঙ্গুলি এক্সদের রাষ্ট্রদূতরা, শুধু রিভা গাঙ্গুলি না, আমি একটু উদাহরণ দিচ্ছি, বিজেপির একজন নেতাও আছেন শান্তনু মুখার্জি, আমি বলছি এগুলো খুব বড় মাপের নেতা ঠেতা না। ওই মুখার্জি, শান্তনু যাদের নাম বলেন, আপনার অনুষ্ঠানে তো ইন্ডিয়ানরাও দেখতে পারে, এগুলো খুব বড় মাপের ক্রেডিবল কোনো লিডারই না। এক, 2 নম্বর হচ্ছে যে রিসেন্টলি ইন্ডিয়ার, আমার দেশের যেমন 1000 খানেক অনলাইন আছে, ভারতেও প্রায় 1003 অনলাইন আছে কমপক্ষে। তো এই সমস্ত জায়গাগুলোতে মানে মনের মাধুরী মিশে অনেক কিছু লেখে যে বিএনপির সাথে ইন্ডিয়া কমফোর্টেবল ও মুক্তমুখ, বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপিকে চাই, এগুলো সব মন গড়া। বাংলাদেশের জনগণ বিএনপিকে চায় কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার জনগণের আনুকূল্য নিয়ে, আমার জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা সরকার গঠন করতে। নো ম্যাটার হোয়াট আমেরিকা কি চাইলো, ইন্ডিয়া কি চাইলো, দ্যাট ইজ নট আওয়ার প্রায়োরিটি, নট অ্যাট অল। আর এটা এক ধরনের প্রোপাগান্ডায় মারছে, মেলাইন করা বিএনপিকে, যে আওয়ামী লীগ তো ইন্ডিয়ানপন্থী ছিল, খুবই সুকৌশল একটা প্রোপাগান্ডা চলছে। আওয়ামী লীগ তো ইন্ডিয়াপন্থী ছিল,
এখন যেহেতু ইন্ডিয়া এখন ফলেন ফ্রম গ্রেস, অথবা মানে আওয়ামী লীগকে সামলাইতে পারলো না, রাখতে পারলো না, এখন তার তো একটা বিকল্প লাগে। তো ওই বিকল্প ইন্ডিয়ার কাছে, ওই বিকল্প সার্টেনলি বিএনপি না। বিএনপি কখনই বিকল্প না। বিএনপি সবসময় কন্টেন্ডার অব দ্য আপনার মানে রাষ্ট্র ক্ষমতার কন্টেন্ডার। তো সুতরাং, এবং সেটা জনগণের সমর্থন, ভালোবাসা নিয়ে এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। রিপন ভাই, আমরা বুঝতে পেরেছি, আপনি চমৎকারভাবে বিষয়টি পরিষ্কার করেছেন। আমি ব্যারিস্টার ফুয়াদের কাছে আসতে চাই। রিপন ভাই একটি কথা বললেন যে আসলে ভারত কি করবে বা অন্য দেশ কি করবে, সেই বিষয়গুলো আসলে কোনো ম্যাটার করে না। আপনি কি মনে করেন আসলে যে রাজনীতিতে কি আসলে কোনো প্রভাব আছে বাইরের কোনো, ভারতের সরাসরি আমি বলতে চাই? হ্যাঁ, নিশ্চয়ই ভারতের প্রভাব তো অবশ্যই আছে। আমাদের মুক্তিযুদ্ধের লড়াইতে দেখেন ভারতের একটা তো কন্ট্রিবিউশন আছে, কোনো সন্দেহ নাই। আমাদের প্রবাসী সরকার গঠিত হয়েছে ভারতের সাহায্যে, যদিও তখন প্রচণ্ড দ্বিমত ছিল আমাদের মুক্তিকামী জনগোষ্ঠীর মধ্যে যে ভারতে আমরা প্রবাসী সরকার করব কিনা। আমাদের যারা আর্মড ফোর্সেসের সেই বীররা ছিলেন, সেক্টর কমান্ডাররা ছিলেন, ওনারা কিন্তু চাচ্ছিলেন আমাদের হিল ট্রাক্সে প্রবাসী সরকার করতে, অস্থায়ী সরকার করতে। তারা ভারতের সাহায্যে যুদ্ধ করতে রাজি ছিলেন না। মাওলানা ভাসানী চাচ্ছিলেন যে আমাদের একটা বড় প্রবাসী জনগোষ্ঠী আছে ইংল্যান্ডে, অতএব লন্ডনে আমাদের প্রবাসী সরকার হোক, ভারতে না হোক। অতএব এই বিষয়ে একটা বড় দ্বিমতের জায়গা ছিল। পরবর্তীতে একটা অংশ বোধ করেছে যারা 60-এর দশক থেকেই আপনার এই সিরাজুল আলম খান, বেঙ্গল নিউক্লিয়াস, এই জনগোষ্ঠী যারা ভারতের সাথে আগে থেকেই যোগাযোগ রক্ষা করত, তারা বোধ করেছে যে এটা ভারতে হওয়াটা তাদের জন্য ভালো। যোগাযোগ, পালানো, সরকার গঠন করা, যখন তখন এখানে খোঁজখবর রাখাটা, এই ব্যাপারগুলোতে তো অফকোর্স ভারতের সিরিয়াস ইনফ্লুয়েন্স আছে, কোনো সন্দেহ নাই এখানে। দ্বিতীয়ত, আমরা দেখেছি যে ভারত গত 53 বছরে বিভিন্ন সরকারের সময় আমাদের দেশের বিরুদ্ধে অনেক স্বার্থ বিরোধী জিনিস আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তার ভিতরে দেখেন যে ফারাক্কার কথা দেখেন, যে আমাদেরকে বললো যে এটা 6 সপ্তাহের জন্য আমরা পরীক্ষামূলকভাবে চালু করে এটা 6 দশক চলতেছে অলমোস্ট প্রায়। তাহলে এটা তো অন্যায্য হয়ে গেল, আমাদের উপর মৈত্রী চুক্তি চাপাইয়া দিল, এবং সেখানে আওয়ামী লীগের এবং শেখ মুজিবের সরকারের ব্যর্থতা ছিল। আমরা দেখলাম যে পরবর্তীতে 75 পরবর্তী সময়ে বাংলাদেশের পুরো সীমান্ত জুড়ে যে অস্থিরতা, সেটা দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারকে অস্থিতিশীল করবার জন্য যত রকম চেষ্টা করা যায়, জাসদ তৈরি করা, জাসদকে দিয়ে গণবাহিনী এবং টোটাল ক্যান্টনমেন্টগুলোতে যে অস্থিরতা তৈরি করেছে, তখনকার সীমান্তে প্রচুর হত্যাকাণ্ড চালিয়েছে, ভারতের এখানে ইনফ্লুয়েন্স ছিল। সেই প্রভাবটা কি এখনো আছে? এখনো আছে, এবং ধারাবাহিকতাই দেখেন। আপনার এরশাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনের সাথে তো এরশাদ জড়িত ছিল। এরশাদ তখন সে সেনাপতি প্রধান ছিল, এবং শেখ হাসিনা ফিরে আসলেন, তার খুনের ঘটনার নাটক আমরা দেখেছি, এবং যারা এইসব ফোর্সের অফিসাররা জড়িত ছিলেন। এর পরবর্তীতে পুরো সময়টাতে গিয়ে দেখেন যে ভারত কিভাবে ইনফ্লুয়েন্স করে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, জাতীয় পার্টির সময় ক্ষমতায় নিয়ে আসছে এরপরে। এবং সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স আমরা দেখলাম গত 1/11-এর সময় বাংলাদেশে। আপনার প্রণব মুখার্জির লেখা বইতে তো পরিষ্কার করে ফুটে উঠেছে যে আমাদের সেনাপ্রধানরা ওখানে যাচ্ছেন, তার চাকরি থাকবে কিনা। মঈনু আহমদের কথা আসছে যে তার চাকরিটা সে বাঁচাইতে পারবে কিনা, তাকে হাসিনা ক্ষমতায় আসলে আবার পদচ্যুত করবে কিনা। তো প্রণব মুখার্জি সে দায়িত্ব নিয়েছেন। শামীম ওসমানের কথা আসছে, শামীম ওসমান গিয়ে প্রণব কাকার পা ধরে বসেছিল যে আমাদের হাসিনা আপাকে বাঁচান। তো ভারতের তো সিরিয়াস ইনফ্লুয়েন্স আছে, এবং আমাদের 2008-এর ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা করেছে, আমাদের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি মিলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। পরবর্তীতে 2014-তে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব এসে এই এরশাদকে আপনার সিএমএইচে ভর্তি করলো, গান পয়েন্টে নিয়ে তাকে নির্বাচনে আপনার নমিনেশন দেওয়ার ব্যবস্থা করলো। সুজাতা সিং এসে মানে প্রেস কনফারেন্স করে বলছে যে জাতীয় পার্টি সহ সবার নির্বাচনে যাওয়া উচিত। 18 সালের নির্বাচনে আমরা একইভাবে দেখলাম রাতের ভোট করলো। ইন্ডিয়া সিরিয়াসলি ইন্টারফেয়ার করেছে, আমাদের সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিকে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগিয়েছে। 24-এ দেখলাম, এবং এই 16-17 বছরে তাদের মনে ছিল না যে বাংলাদেশে আসলে ইনক্লুসিভ নির্বাচন না হলে, গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত সরকার না হলে যে সম্পর্ক উন্নয়ন হবে না। ভারতের দেখবেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লির সেনাপ্রধান, এই কথাগুলো আমাদেরকে বেশ মানে লেসন আকারে বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, কিন্তু ওনারা কিন্তু এগুলো মনে রাখেন নাই গত 53 বছরে। এই জন্য প্রশ্ন হচ্ছে যে ভারতের এখানে ইনফ্লুয়েন্স আছে, ব্যাড ইনফ্লুয়েন্স আছে। ভারতের ব্যাড ইনফ্লুয়েন্স কোথায়? সিরিয়াল, আমাদের যে ইন্ডিয়ান সিরিয়ালের মতো 4th ক্লাস 5th গ্রেডের 6th গ্রেডের মানে লো লেভেলের ড্রামা সিরিয়াল দিয়ে আমাদের ফ্ল্যাট দিয়ে দিয়েছে। আমাদের 2 নম্বর ব্ল্যাক মার্কেটের প্রোডাক্ট আছে, সাংস্কৃতিক আগ্রাসন এখানে চলছে। আমাদের 54টা অভিন্ন নদীতে বাদ দিয়ে আমাদের প্রায় 300-350 নদীকে হত্যা করেছে গত 5 দশকে ভারত। তো সে আমার দেশে
পক্ষে সিম্পলি কোনো কাজ করে না, একটা কাজও করে না গত 53 বছরে। অতএব বাংলাদেশে তার ইনফ্লুয়েন্সটা হচ্ছে ব্যাড ইনফ্লুয়েন্স। বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা হয়েছে, এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেই কিন্তু আমাদের রাজনৈতিক দল এবং তরুণরা, শিক্ষকরা, টিচাররা, ছাত্ররা, সিপাহীরা, জুনিয়র অফিসাররা সবাই মিলে এই লড়াইটা করেছে। এটা শুধুমাত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের ল্যাসপেন্সার না, এটা কিন্তু মানে মোটা দাগে হচ্ছে এটা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। অতএব সেই লড়াইটা এই কারণেই হয়েছে কারণ আমার 71-এর মুক্তির লড়াইতে আমার যা যা পাবার কথা ছিল তার প্রত্যেকটা জায়গা থেকে আমাকে সে বঞ্চিত করেছে। এবং দুঃখজনক হলেও সত্য যে আমার দেশের এই গণহত্যার যে খলনায়িকা বেগম লক্ষণ সেন এবং ঘসিটি বেগম অ্যান্ড গংকে সে আশ্রয় দিয়েছে ওখানে। অতএব তার ব্যাড ইনফ্লুয়েন্সটা দেখেন যে সে শুধু 53 বছর ধরে ভুল করে নাই, সে এখনও করে যাচ্ছে। এবং এখন পর্যন্ত তাদের বক্তব্যের ভিতরে আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোনো রিগ্রেট নাই। জয়শঙ্কর রায় একটা কথা বলেছে কদিন আগে, আমার কাছে এটা খুব ফানি লাগছে, খুব মজা লাগছে, যে বাংলাদেশের কল্যাণ চায় ভারতের থেকে বেশি কেউ চায় না, এটা অন্য কেউ না। মানে এই রকম একটা ভালোবাসার মানুষকে আমরা চিনলাম না। আমার কাছে আশ্চর্য লাগছে, এ কোন প্রেমিকা যাকে আমি 53 বছর ধরে ভালোবাসলাম কিন্তু গোলাপ দিল না আমাকে, তার কয়েক ঘন্টা আগে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। মানে ভালোবাসাটা দেখেন কেমন গোলাপ সে আমাকে দিয়েছে। তার জন্য আমার পলাশ, আমার শিমুলের গান গাইতে হচ্ছে, সে আমাকে শিপমেন্ট দিয়ে বকুল ফুলের মালা বানিয়ে দিল। তো মানে কি এক ভালোবাসা আমার জন্য 53 বছরের। অতএব এই ভালোবাসাটা আমাদের ভুলবার কথা না। আমাদের 1400 মানুষ রক্ত দিয়ে দিয়ে প্রতি ফোটায় এটার জন্য ঋণ শোধ করতে হয়েছে, ভালোবাসার ঋণ। জি, রিপন ভাইয়ের কাছে আসতে চাই। ব্যারিস্টার ফুয়াদ যেরকম বলছিলেন যে সিরিয়াস ইনফ্লুয়েন্স আছে বাংলাদেশের ক্ষেত্রে, আপনারা যদি নির্বাচিত হন, সরকার গঠন করেন, সেক্ষেত্রে এই সিরিয়াস ইনফ্লুয়েন্স বা বড় ধরনের প্রভাব, এই প্রভাব থেকে বের হয়ে আসার জন্য আপনাদের আসলে কি পদক্ষেপ থাকবে? ধন্যবাদ। আমি ব্যারিস্টার ফুয়াদের অবজারভেশনগুলোর সাথে আমার মানে ন্যূনতম মানে ভিন্ন মত নেই। এগুলো সবই সত্য ঘটনা। এগুলো মানে ভারত সবসময় চেয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থাকুক, শেখ হাসিনা থাকুক, শেখ মুজিব থাকুক, অর্থাৎ তাদের মতন করে তাদের একটা পোষ্য, তাদের একটা মানে সোজা কথা, তাদের আজ্ঞাবাহী একটা সরকার বাংলাদেশে থাকুক। এটা জনগণের সরকার তারা কখনই চাইতো না। আমি বহু টকশোতে মানে বলেছি যে ভারত তার নিজের দেশে ন্যূনতম গণতন্ত্রের চর্চা করলে অ্যাটলিস্ট ভোটের প্যাটার্নে, ভোটের ক্ষেত্রে, সেখানেও জনগণের নির্বাচিত প্রতিনিধিদের অ্যাটলিস্ট পার্লামেন্টে অথবা লোকাল গভর্নমেন্টে আসার কম বেশি সুযোগ সেই দেশে আছে। যদিও সেই জায়গাটাও মানে অনেক ক্ষেত্রে কিছু কিছু সংকুচিত হচ্ছে বলে ওদেশই অভিযোগ আছে, সেটা আলাদা কথা, বাট মোটা দাগে আছে। তা আমি বারবার একটা কথা তাদের উদ্দেশ্যে বলতাম যে আপনি আপনার দেশের জনগণকে যেভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করেন না মোটা দাগে, তো বাংলাদেশের জনগণকে আপনি ভোটাধিকার থেকে বঞ্চিত যে সরকারটি করছে তাকে কেন পৃষ্ঠপোষকতা করেন? তার কারণ হচ্ছে যে ওই যে শেখ হাসিনা মতো একটা সরকার তাকে রাখতে হবে যে এত কিছু দেবে যাতে ভারত সারা সময় তাদেরকে মনে রাখবে। এখন যে মানে শেখ হাসিনা নাই বলে তাদের যে মনোকষ্ট, মনোবেদনা, সেগুলো সব আছে। তো সুতরাং একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা এর আগেও রাষ্ট্র ক্ষমতায় ছিল, ভবিষ্যতে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমাদের সাথে বিহেভটা যে আগে যেটা বললাম একেবারেই মানে আমার কূটনীতিটা হবে দেশ আগে। জি, আপনারা সবসময় বলছেন যে সমান মর্যাদার ভিত্তিতে হতে হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। অফকোর্স দেশ আগে, দেশের স্বার্থ রক্ষা করে যাবতীয় চুক্তি করা হবে, সম্পর্ক রাখা হবে। দেশের স্বার্থ বিরোধী যা কিছু হয়েছে সেগুলো বর্জন করা হবে, সেগুলো বাতিল করা, সেগুলো রিভিউ করা হবে নিঃসন্দেহে। তো এটা তো মনে করার কোনো কারণ, আমি যে অনেকগুলো ইতিহাস টানছিলাম পিনাক রঞ্জন চক্রবর্তীর কথা, বিএনপির তরফ থেকে কারোর ধারণা ছিল যে 2009 ইলেকশনে একটা সোকল্ড, এটা আমার ধারণা একটা র ইনডিউসড একটা সার্ভে, সেখানে বলা হলো যে বিএনপি অ্যারাউন্ড 180 সিটস পাবে। এবং এটা নিয়ে বিএনপির কিছু অরাজনৈতিক নেতা বলতে অনেকে তো অনেকেই পদধারী, কিন্তু সবাই তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তাদের কাউকে আমি জিজ্ঞেস করলাম যে এই যে পুলকিত হচ্ছেন 180 সিটস আপনারা পাবেন বলছেন, পিনাক রঞ্জন চক্রবর্তী ম্যাডাম কারাগার থেকে 111-এর পরে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে উনি কি বিএনপি চেয়ারপারসন কার্টিসি কল করেছেন? বলছেন না। তার মানে এটা কি? ওদের মাইন্ডসেট হচ্ছে যে বিএনপির সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, বেগম জিয়ার সাথে দেখা করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা তো জানে গভর্নমেন্টটা কে হচ্ছে,
আওয়ামী লীগ 111টাও তো করা হয়েছে সোজা কথা আওয়ামী লীগকে আনার জন্য। অ্যাবসলিউটলি 111-এর ডিজাইন হচ্ছে আওয়ামী লীগকে আনার জন্য, সরাসরি ভোটের মাধ্যমে আনতে পারছিল না। তো সেজন্য 111 ক্রিয়েট করে তাদের ওই দালাল, ওই জেনারেল মঈন, এখন সেনাবাহিনীর মধ্যে তো তাদের লোকজন ঢুকিয়ে দিয়েছিল, এতে তো কোনো সন্দেহ নেই, এতে তো কোনো সন্দেহ নেই। এগুলো বারবারন্ত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো ফলে এবং দীর্ঘ সময়টাতেই যে আমরা যে মানে গণতন্ত্র লড়াই করতে হলে এত মানুষের জীবন গেল, ফাইনালি আমাদের মানে 5ই আগস্টের ঘটনাগুলো 24-এ, এটা তো একটা লড়াই। হি সেড রাইটলি, এটা তো লড়াই। এই লড়াইটা শুধুমাত্র শেখ হাসিনা অপশাসনের বিরুদ্ধে না, শেখ হাসিনা যাদের শক্তিতে বলিয়ান হয়ে আমাদের উপর জুলুম করেছে, যাদের শক্তির উপর ভর করে ভোটকে তোয়াক্কা করেনি, দিনের ভোট যা ইচ্ছা তাই করতো, তাদের বিরুদ্ধে তো আমাদের লড়াইটা ছিল। তাদেরকেও তো আমরা পরাজিত করেছি, এতে তো কোনো সন্দেহ নেই। তাদের তো মানে যেটা বলে মুখ দেখানোর জায়গা নেই, এটা তো সত্য কথা। অবশ্য গোটা সাউথ এশিয়াতেই তারা ইনফ্যাক্ট দে লুজিং দেয়ার গ্রাউন্ডস, তারা হারাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে যে আমরা কি করব? আমাদের অবস্থান তো অত্যন্ত পরিষ্কার। যদি বলেন বারবারই একটি শব্দেই বলবো সবার আগে আমাদের দেশের স্বার্থকে আমরা মানে বিবেচনা করব, সেই অনুযায়ী আমাদের পররাষ্ট্র নীতি নির্ধারিত হবে, সেই অনুযায়ী আমাদের মানে অর্থনৈতিক নীতি তৈরি হবে, যাবতীয় যা কিছু হবে সেটা দেশের স্বার্থেই করা হবে। এবং আর যেটা আপনি শুরুতেই যে মানে আপনার প্রারম্ভিক উপস্থাপনা যেটা বলেছেন, এটা আমি মনে করি যেই শক্তিটি মনে করে যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না, এটা একটা অলিক স্বপ্ন, সেই স্বপ্ন থেকে একদম একটা কনসার্টেড ক্যাম্পেইন বোথ লোকালি অ্যান্ড রিজিওনালি বলতে আমি ইন্ডিয়াকে বলতে চাই। আমি বিবিসির প্রতিবেদনটা, হ্যাঁ, তো বিবিসির প্রতিবেদন আমাদের না, হ্যাঁ, তারা তো ওইগুলো কি মানে আপনার এক্সাম্পল, ওগুলো আপনাদের জায়গাটা, সেই জায়গাটা পরিষ্কার করা, আপনি যেটি পরিষ্কার করলেন খুবই স্পষ্ট। এটা বিএনপি অ্যাজ এ ন্যাশনালিস্ট পার্টি তার ন্যাশনালিস্ট আউটলুক থেকে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। এই 5ই অগাস্টের চেতনা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই অভ্যুত্থানে এত মানুষের ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে আমরা যেটা নতুন পলিটি আমরা পেলাম, সেটাকে তো এগিয়ে নিতে হবে। এটাকে তো ব্যর্থ হতে দেওয়া যাবে ইন এনি ওয়ে। যদিও যেমন আপনার সংস্কার, নির্বাচন, নানা ধরনের কথা উঠছে, 8 মাসে কোনো দৃশ্যমান সংস্কার হচ্ছে না, 8 মাসে দুর্নীতির বিরুদ্ধে জেহাদও হচ্ছে না। একজন ইউনূস সাহেব সৎ মানুষ, ভালো মানুষ থাকলেই চলবে? একজন ইউনূস সাহেব আমাদের পুরো জাতির চাকাকে ঘুরিয়ে দেবেন? আমার কাছে সংস্কারের ব্যাপারে বিরতি দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তখনই বলবো। জি, আমরা বিরতি নিব, বিরতির পর দর্শক একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন 21 রাত, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিরতিতে যাবার আগে আমি আপনার কাছেই আসি, যেহেতু নির্বাচন এবং সংস্কার নিয়ে কথা বলছিলেন। 16 তারিখে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সেখানে রোডম্যাপের ব্যাপারে কথা হচ্ছে আর কি, যে আপনারা আসলে কেমন রোডম্যাপ চান? ডিসেম্বর ধরেই আপনারা রোডম্যাপের কথা বলছেন। রোডম্যাপটা এমন একটা শব্দ অথবা অতি ব্যবহৃত শব্দ, হোয়াট এভার যেভাবেই বলেন না কেন, আমি বাংলায় বলতে গেলে বোধহয় বলা যায় একটা পথ নকশা। যেমন আমি আপনার স্টুডিওতে আসবো, আমার একটা প্রস্তুতি লাগবে, কখন পৌঁছবো তার একটা প্রস্তুতি লাগবে, ইত্যাদি। দ্যাট ইজ ইনফ্যাক্ট আপনি একটা নির্বাচন করবেন, নির্বাচনটা কবে হবে, নির্বাচনটা আপনি মানে কিভাবে করবেন, এগুলোর একটা ধারণা তো পেতে হবে। আপনি যদি শুধুমাত্র বলেন যে হ্যাঁ, ইট উইল বি হেল্ড বিটুইন ডিসেম্বর টু নেক্সট জুন, ওয়েল উই গট এন ইমপ্রেশন যে মানে অ্যাকর্ডিং টু আপনার মানে চিফ অ্যাডভাইজার স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে আমরা অনেকে ধরে নিতে পারেন যে যাই হোক নির্বাচনটা অ্যাটলিস্ট 26 জুনে বাইরে যাবে না, মানে ওনার প্রতিশ্রুতি অনুযায়ী। কিন্তু নির্বাচনী এনভায়রনমেন্ট যেটা বলে, আমরা মানে একবার 96 সালে আমরা একটা নির্বাচন করেছি, আপনার অনুষ্ঠানে আসার আগে আলাপ করছিলাম। এই সময়টা একেবারে নির্বাচনের জন্য একেবারে উপযুক্ত সময় না, জুন মাসটি, মে জুন, প্রচণ্ড গরম আবহাওয়া, একেবারেই কন্ডিউসিভ না, আবহাওয়া একেবারেই বৈরী থাকে, কালবৈশাখী থাকে, ইত্যাদি ইত্যাদি। মানে ভোটার টার্ন আউট অনেক কমে যাবে,
বয়স্ক মানুষদের পক্ষে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। হ্যাঁ, অনেক অনেক প্রতিকূলতা আছে। আবার মানে আপনার কি বলে রোজার ব্যাপারও আছে। এগুলো ব্যাপার এগুলো চিন্তা করতে হবে। আমি যদি সেনাপ্রধান, আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা মানে তার একটা এক্সপেকটেশনের কথা যদি তুলে ধরি, তিনি বলেছেন যে একটা ভালো নির্বাচন হওয়ার জন্য 18 মাস যথেষ্ট। 18 মাস পরে হতে হবে তা বলেনি, বলছেন 18 মাস মানে 18 মান্থস ইজ এনাফ, 18 মাসের মধ্যে করা যায়। তাতে করে যদি আমরা ধরি, তাতে আপনার অগাস্টে একটা গভর্নমেন্টের আপনার মানে একটা গভর্নমেন্ট এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। সেই 18 মাসটা যদি আমি অঙ্কে, পাটিগণিতে খুব খারাপ ছিলাম না অবশ্য, তো তাতে বোধহয় লেটারও পেতাম। তো আপনার ওই কি বলে এটাকে, এই এখন কি লেটার আছে নাকি? এখন পরীক্ষার মধ্যে নাই, না, এই জন্য বললাম যে এখনকার ছেলেমেয়েরা বুঝবে না এটা 80%। হ্যাঁ, তো আপনার ফেব্রুয়ারি মাসেই 18 মাস হয়ে যায়, জি, তাই না? গুড এনাফ। আপনি কি সংস্কার করছেন? কিছু সংস্কার তো যেটা বিএনপি, এবি পার্টি, জামাত, কমিউনিস্ট পার্টি, আদার্স তাদের সাথে না বসেও করা যায়, কারণ এগুলো করা যাবে না কথা কেউই বলবে না। এখন যে এপ্রিল মাস, এটা আপনিও বলবেন, আমিও বলবো, ধর্ম মত বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল এপ্রিল মাসে বলবেন। কেন করছেন না? কিছু সংস্কার তো করা যেতে পারতো, সেগুলো আনছেন না কেন? সেগুলো আনেননি। আমি যদি বিচার অঙ্গন নিয়ে কথা বলি, যেটা মানে খুবই সম্ভব ছিল, অনেক লেখালেখি মানে করতেন আপনার কি বলে, আমি মানে আই এম টকিং অ্যাবাউট আপনার ল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার আসিফ নজরুলের কথা। তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত, এই জায়গায় কি করলেন? তিনি ম্যাসাকার করে ফেলছেন। কতগুলো বিচারক নিয়োগ করলেন। আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি জানাতে চাই, এর আগেও দু একবার বলেছি, আবার এটাকে রিটারেট করতে চাই, এদের অনেককেই বোধহয় আমরা যদি গভর্নমেন্ট আছে অনেকে কনফার্ম করতে পারবো না, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট কোয়ালিফিকেশন টু বিকাম এ জাজ। হাইকোর্টের বিচারক হওয়ার জন্য কি শুধুই মাত্র আপনার হাইকোর্টে এনরোল্ড হয়েছেন, 10 বছরের এক্সপেরিয়েন্স আছেন? কি এক্সপিরিয়েন্স আছেন? এনরোল্ড হয়েছেন, আপনি প্র্যাকটিস করেন নাই, কোনো কোম্পানির কর্পোরেট অ্যাফেয়ার্স দেখেছেন, অথবা বিদেশে বসেছিলেন, আপনার কোনো মামলা, কতগুলো মামলায় জিতেছেন, বুঝলাম মামলা জিতেন নাই, সব মামলায় জিতবেন তা না, আপনি হারতেও পারেন, সেটা ভিন্ন কথা। আপনার কয়টা মামলার রায় আপনার ডিএলআই রিপোর্টেড হয়েছে, অর্থাৎ উদাহরণ হিসেবে সাইটেড হয়েছে? নাই। তা আপনি কোন ক্যাটেগরিতে আপনি বিচারক নিয়োগ দিলেন? এটা করার জন্য কি জামাত, বিএনপি, এবি পার্টি অন্যদেরকে ডাকার প্রয়োজন ছিল? ভালোকে তো সবাই ভালো বলে, করেন নাই। না করে আপনি এক গাদা বিচারক নিয়োগ করে দিলেন। দুর্নীতি, ও মাই গড! একটু আগে আমার কাছে একটা আসলো, আমার কাছে একটা মেসেজ আসলো, একটা প্রাইভেট ব্যাংক, ওই যে খুলনার তালুকদার খালেক বলে এক লোক ছিল, নটোরিয়াস, জি, হ্যাঁ, মেয়র ছিল, এর একটা ব্যাংক বানিয়েছিল, নাম ছিল সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক। এটাকে লুটে পুটে শেষ করেছে। তারপরে আপনার কাজী সাহিদদের জেমকন কমে, তার ছেলেদের কাজী নাবিল ঠাবিলদের মানে যে মানে অবৈধ সম্পদ, উৎস, পয়সা, এগুলো যে লোকটার থলেদার ছিলেন, মানে যিনি, যেটা ওদের কি বলে এটাকে কেয়ারটেকার বলেন না, টাকা পয়সার, ওই ভদ্রলোক কোন আলাদিন আশ্চর্য প্রদীপের ঘেঁষায় এই আমলে বাংলাদেশ ব্যাংক তাকে মানে চেয়ারম্যান বানিয়ে দিল। লোকটার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ, অসংখ্য, আনবিলিভেবল, মানে এর বিরুদ্ধে অভিযোগ আপনার দুর্নীতি দমন কমিশনে, ওই লোকের বিরুদ্ধে অভিযোগ আপনার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অফ বাংলাদেশ ব্যাংকে, এর বিরুদ্ধে অভিযোগ এনবিআরে, বাট স্টিল উনি বহাল তবিয়তে আছেন। এবং উনি কি করলেন, ওনার মনের মতো ব্যবসা চালানোর জন্য উনি কি করলেন, আরেকটা দুর্নীতিগ্রস্ত ব্যাংকের প্রবাবলি এনআরবিসি বা ব্যাংক আছে না, এনআরবি ব্যাংক ট্যাঙ্ক কি আছে, ওই ব্যাটাও দুর্নীতির দায় বরখাস্ত, ওখান থেকে অপসারিত, তারে এনে আবার এমডি বানাচ্ছেন, সব দুর্নীতির মশ। এগুলো কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেখবেন না? এত বাংলাদেশে কি কোনো যোগ্য লোক নাই, সৎ লোক নাই? ধরে ফেরে ওই দুর্নীতিবাজদেরকে এনে এমডি বানাইতে হবে, দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ব্যাংকের চেয়ারম্যান বানাইতে হবে। ওয়াই? আমি তো এই গভর্নমেন্টের মানে অ্যাক্টিভিটিতে আমি তো হতাশ হয়ে যাচ্ছি, বিশেষ করে মানে আপনার গভর্নেন্সের ক্ষেত্রে। রিপন ভাই, আমি আবার আপনার কাছে আসবো, আমি ব্যারিস্টার ফুয়াদের কাছে যেতে চাই। যে রিপন ভাই অনেকগুলি কথা বলছিলেন, আপনি কি সব বিষয়ে একমত? যেটি বলছেন যে নিয়োগের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? গভর্নেন্সের ব্যাপারে তো একটা সাকসেসিভ ফেলিওর আছে বাংলাদেশে। রাষ্ট্র গভর্ন করাটা হচ্ছে আপনার শত শত বছরের একটা অর্জিত যোগ্যতা। যেই দেশগুলো ধরে না, যাদেরকে আমরা উন্নত দেশ বলছি,
তারা যেখানে মানে গভর্নেন্সটাকে তো একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, ইনস্টিটিউশনগুলোকে তারা এত ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছে। এক্সাম্পল দেই যে আপনার যদি ধরেন সেন্ট্রাল ব্যাংক অফ ইংল্যান্ড যেটা আছে, সেখানে যদি ইনফ্লেশন কন্ট্রোল করবার জন্য মনিটারি পলিসি কন্ট্রোল করা, ইন্টারেস্ট বাড়ানো কমানো রেট, এটার দায় তাদের। সরকার যদি কোনো কারণে মনে করে যে এইখানে ইনফ্লেশন কন্ট্রোল করা যাচ্ছে না, তাদের পলিসি দিয়ে, ইকোনমিক পলিসি দিয়ে, ফিসকাল পলিসি দিয়ে করতে পারছে না, মনিটারি পলিসিতে ইন্টারফেয়ার করা দরকার, কিন্তু ব্যাংক রাজি হচ্ছে না, তখন তাদেরকে প্রাইম মিনিস্টার অথবা অর্থমন্ত্রী, চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার বলে, তাকে পাবলিকলি চিঠি লিখতে হবে। সে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সাথে ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ করতে পারবে না, সে প্রাইভেটলি মিটিংয়ে ডাকতে পারবে না, তাকে বলতে পারবে না যে আপনি আমার গণভবনে বঙ্গভবনে আসেন চা খাইতে, এটা বলতে পারবে না। তাকে অফিসিয়ালি চিঠি লিখতে হবে এবং চিঠিটা পাবলিক করে দিতে হবে যে আজকে প্রধানমন্ত্রী অথবা অর্থমন্ত্রী ব্যাংকের গভর্নরের কাছে চিঠি লিখছে, এই কারণে সে বোধ করছে ইন্টারেস্ট রেট বাড়ানো দরকার ইনফ্লেশন ফ্ল্যাগ আপ করার জন্য, অথবা ইনফ্লেশন কন্ট্রোলে চলে আসছে, ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়া দরকার। তো সেই জায়গাটাতে দেখেন যে ইন্ডিপেন্ডেন্সটা কোথায়। এবং ওইখানকার সেন্ট্রাল ব্যাংক যদি অ্যাগ্রি না করে, সে রেসপন্স করবে যে আমি আমার কমিটি যারা আছে, এক্সপার্ট কমিটি, আমরা বসবো, বলে এটা রেসপন্স দিব। সেন্ট্রাল ব্যাংক অফ ইংল্যান্ডও ঠিক একইভাবে এক্সপার্ট কমিটি বসে একটা পাবলিক রেসপন্স দিতে হবে প্রাইম মিনিস্টারের অথবা অর্থমন্ত্রীর, যে আমি কেন আপনার রিকোয়েস্ট রাখতে পারছি না, কারণ আমার অ্যাসেসমেন্টে আমার পলিসি কারেক্ট। তাহলে দেখেন যে ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে ইনস্টিটিউশন কোন লেভেলে চলে গেছে, যে একটা দেশের প্রধানমন্ত্রী, হেড অফ স্টেট অথবা গভর্নমেন্টের সাথে সেই দেশের অন্যান্য প্রতিষ্ঠান ডিসএগ্রি করতে পারে। এইটা হচ্ছে গভর্নেন্স। ওখানে আমি বহুবার দেখেছি যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে ব্যাপক বিতর্ক হচ্ছে, আপনার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো নিয়ে কথা বলছেন। পুলিশ প্রধান যিনি আছেন, স্কটল্যান্ড ইয়ার্ড বলে ওদের যে পুলিশের হেডকোয়ার্টার, স্কটল্যান্ড ইয়ার্ডের চিফ এসে বলছে অ্যাবসলিউটলি ফাইন, ডেটা প্রাইম মিনিস্টার অথবা পার্লামেন্টের যে কনসার্ন এগুলোকে করছে না, মানে অ্যাফার্ম করছে না, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তাদের এই কনসার্নগুলোর সাথে আমরা একমত না। তাহলে এটা কেন করতে পারছে? তো এটা বলার পরে কি পরের দিন তার চাকরি খাই ফেলছে কিনা প্রধানমন্ত্রী? ওরে কি বাড়ি পাঠায় দিছে কিনা? ওরে কি আয়না ঘরে নিছে কিনা? ওর বিরুদ্ধে 6টা মামলা হয়েছে কিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে? প্রধানমন্ত্রী নামক এরকম বিশাল দেবীর সমালোচনা করছে, আবার তাও শেখ পরিবারের মেয়ে, গোপালগঞ্জের মেয়ে, ফরিদপুরের মেয়ে, এইরকম জমিদারের মেয়েকে সমালোচনা করছে। তো আয়না ঘরে চলে যাওয়ার কথা ছিল না, কোনো আয়না ঘরে যায় নাই কেউ, সবাই বহাল তবিয়তে চাকরিতে ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে গভর্নেন্স একটা রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল মানে সাকসেসকে যে ডেভেলপ করে, ধরে রাখে, এটার বহু বছরের অভিজ্ঞতা লাগে। বাংলাদেশে গভর্নেন্সের একটা সাকসেসিভ ফেলিয়ার আছে 53 বছরের, একটা কালেকটিভ ফেলিয়ার, কেউ দাবি করতে পারবে না এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছর বাংলাদেশে যদি গোল্ডেন টাইম থেকে থাকে। এবং এখন আমি দেখতে পাচ্ছি এই গুড উইলটা এই সরকারের আছে, কিন্তু যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিয়ে গেছে, নানা জায়গায় তাদের লোক, এবং টোটাল ব্যুরোক্রেসির ধরেন 80% প্লাস হচ্ছে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি কোনো না কোনো ফর্মে, ইদার ধরেন চাটুকারিতার ফর্মে, অথবা ছাত্রলীগের ফর্মে, অথবা গোপালগঞ্জের ফর্মে, অথবা দিল্লির দালালির ফর্মে, অথবা সিম্পলি রুটি রুজি, বেতন ভাতা, প্রমোশন, ডিসি হওয়া, জেনারেল হওয়ার ফর্মে, যে যে নিয়তে গেছে, সেই নিয়তের বাস্তবতা হচ্ছে কোনো না কোনো ফর্মে তারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। অতএব আপনার রাষ্ট্র শাসন করতে তো দেবী দুর্গার মতো আপনার 10 হাত লাগে। আপনার এখানে পুলিশ লাগবে, ল্যাব লাগবে, ইন্টেলিজেন্স এজেন্সি লাগবে, সেনাবাহিনী লাগবে, আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি, যত কিছু আছে, ব্যুরোক্রেসি সব ভেঙে দিয়ে গেছে। তো এই রাষ্ট্রে 71 সালেও আমার অ্যাডমিনিস্ট্রেশন এতটা ভেঙে যায় নাই যুদ্ধের মধ্যে, যেটা আওয়ামী লীগ গত 16 বছরে যা করে দিয়ে গেছে। সিম্পলি ব্রোকেন ডাউন, কোনো ইনস্টিটিউশন নাই ফাংশনাল। তো সেই জায়গাতে ক্ষমতা নেয়ার পরে সরকার যে দায়িত্ব পালন করছে, সরকার যেখান থেকে উঠে আসতেছে, এইটা গ্র্যাজুয়ালি স্লোলি ব্যাক অন ট্র্যাক, এইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। আপনি এখনো মোটা দাগে উপদেষ্টাদের দুর্নীতির কোনো খবর আসে নাই, 2-4 জনের যে নাই তা না, কিন্তু মোটা দাগে সবাই মিলে কালেকটিভলি, প্রধান উপদেষ্টা, চাকর বাকর মিল্লা, ওই জাহাঙ্গীর পিয়নের মতো 400 কোটি টাকা খাওয়া দাওয়া লুটপাট করতেছে, প্রতি বছর কেমনে $16 বিলিয়ন বানাইবো, উপদেষ্টারা এই নির্বাচনের পরে বেগমপাড়ায় বাড়ি বানাইবো, মালয়েশিয়া যাইবো, টরন্টো যাইবো, দুবাই যাইবো, এগুলো কোনো প্ল্যান কিন্তু করতেছে না। তো মোটা দাগে তারা কিন্তু সততার পরিচয় দিয়েছে। তাদের ভিতরে উপদেষ্টা 2-1 অথবা তাদের পিএস এর চাটুকারিতা, টাকা পয়সা লেনদেনের বদনাম কিছু আছে, কোনো সন্দেহ নাই। ফেরেশতার দেশ তো আর এটা না, এটা বাঙালি, তো আমরা জাতি তো আর পরিবর্তন হয়ে যায়নি গত 7-8 মাসে। তো সেই জায়গাতে আমি বলবো যে গভর্নেন্সের জায়গাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এক্সাম্পলটা ক্রিয়েট করেছিলেন, এখনও এক্সাম্পলটা ক্রিয়েট করবার একটা জায়গা তৈরি করছেন উনি।
সততার জায়গাতে, নিষ্ঠার জায়গাতে, এবং এইটা যদি কন্টিনিউ করতে পারে আগামী 6 মাস অথবা আরও 8 মাস সব মিলায়, ফেব্রুয়ারি মার্চ অথবা আগামী জুন 2 ধরেন আরও 1 বছর সর্বোচ্চ, তো সব মিলায় গভর্নেন্সের একটা এক্সাম্পল সেট হবে। কিন্তু গভর্নেন্সটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি কাকে দিয়ে শাসন করবেন? আপনার এডুকেশন সিস্টেম থেকে বের হচ্ছে ভেরি আনস্কিল লোক। আমাদের অধিকাংশ সচিবরা টাইপ করতে পারে না। বাংলাদেশে পোস্ট আছে, দেখবেন রিপন ভাইরা তো ক্ষমতায় ছিলেন, স্টেনোগ্রাফের একটা পোস্ট আছে। তাহলে প্রত্যেক সচিবের এখন কম্পিউটার অপারেটর, তাহলে প্রত্যেক সচিবের টেবিলে আপনি একটা বিশাল কম্পিউটার কেন দিচ্ছেন? তাহলে তার কম্পিউটারটা কেন দরকার? সে যেহেতু টাইপ করতে পারে না অথবা টাইপ জানে না বাংলা ইংলিশ, তাহলে আপনি যিনি জুনিয়র অফিসার তাকে শুধু টাইপের একটা জন্য কম্পিউটার দেন, তাহলে তাকে টাইপ করে দিচ্ছেন কেন? যে টাইপ করতে জানে না তার আবার গাড়ি দিচ্ছেন কেন? সে গাড়িতে চলবে কেন? যে 2024 সালে বাংলা ইংলিশ 10 আঙ্গুলে টাইপ করতে পারে না, কম্পিউটার দিকে তাকায়, তার গাড়ি দিচ্ছেন কেন? তারে 50,000 টাকা ড্রাইভার আর তেলের খরচ দেন কেন? তারে আবার বাটলার রাখার জন্য, রান্না করার জন্য 16,000 টাকার জন্য কুক দিচ্ছেন কেন? তার বাজার ঘাট করার জন্য আবার একটা লোক দিচ্ছেন কেন 16,000 টাকার? তারে মোবাইল বিল, ইন্টারনেটের বিল দিচ্ছেন কেন? তাহলে প্রশ্ন হচ্ছে যে আমার এডুকেশন সিস্টেমও তো ভালো লোক তৈরি করতেছে না, তাহলে এই রাষ্ট্র ইজ এ টোটাল ফেইলিয়ার। এটা বুঝতে হবে আমাদের। 71-এর যে লড়াইটা ছিল, সেই লড়াই থেকে যে ধরনের রাষ্ট্র আমরা বানাতে চেয়েছি, আপনার ভোটার নাই, 53 বছর পরে অবশ্য আপনার ভোটাররা 500 টাকা কেনা বেচা হয়, ফুসপানি খায়, বিরিয়ানি খায়, নগদে বিকাশে খায়, অটোতে খায়, রিক্সায় খায়। রিপন ভাইয়ের মতো গরিব মানুষরা এই জন্য এমপি মন্ত্রী হইতে পারে না। সিম্পল জিনিস, টাকা পয়সা চুরি করতে পারে না, এমপি হইতে পারে নাই। তো এই যে রিয়ালিটির ভিতরে আমরা বাস করছি, রাষ্ট্রের যে ফেইলিওর, এটা কোনো সরকারকে আপনি এককভাবে বলতে পারবেন না, সাকসেসিভ ফেইলিওর। তো সেই জায়গাতে আমি বোধ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক্সাম্পলটা আমাদের সিরিয়াসলি স্টাডি করা দরকার। এটা কিন্তু বিএনপি আকারে বলছি না, রাষ্ট্র আকারে বলছি, যে ওই সময়টাই হচ্ছে গোল্ডেন টাইম বাংলাদেশের ইতিহাসের, এবং এটা ক্রিটিক্যালি বলছি কারণ আমি বিএনপি রাজনীতি কোনোদিন করি নাই। তো এইটা স্টাডি করে বোঝা দরকার যে কোথায় কোথায় তিনি কি করেছেন, তার এই সময়টা এত গোল্ডেন টাইম কেন, তার বানানো ইকোনমিক ফাউন্ডেশনটাই কেন এখনো 4 দশক পরে কন্টিনিউ করতে হইতেছে। আওয়ামী লীগ যে দিনে রাতে জিয়া পরিবারের 14 গোষ্ঠী উদ্ধার করে, সেও জিয়াউর রহমানের অর্থনীতি কন্টিনিউ করতে হয়েছে, কেন করতে হয়েছে? ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ইউনূসের সরকারও কিছু বেঞ্চমার্ক কাজ করে যাচ্ছে। দুটা মিলায় আমরা বোধ করছি ফিউচার গভর্নমেন্ট লেসন লার্ন করবেন এবং একটা গুড গভর্নেন্স ডেলিভারি দেবেন আমাদের। জি, এক্ষেত্রে সংস্কারের বিষয়টি আপনি জোর দিলেন। আসলে এই একদিনে পরিবর্তন হবে না, এটি সংস্কার করতে হবে পুরো ব্যবস্থাটাই। আমি রিপন ভাইয়ের কাছে আসতে চাই যে আসলে আপনারা বলছেন যে ডিসেম্বরকে ধরে নির্বাচনের কথা বলছেন, যে সেক্ষেত্রে কতটুকু সংস্কার প্রয়োজন আসলে, মানে মোটা দাগে কোন কোন সংস্কারটা আপনারা বলছেন যে এইটা সংস্কার হলেই আসলে নির্বাচন দেওয়া যায়? আচ্ছা, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমি আবারও আইন উপদেষ্টার রেফারেন্সে টানব। তিনি মাস 2-3 আগে একবার বলেছিলেন যে যতগুলো সংস্কার প্রস্তাব মিনহয়েল এসেছে, এগুলো 50% এখনই বাস্তবায়ন করা সম্ভব, বাকিটুক করতে সময় লাগবে। তাহলে এখন যদি আমি ধরে নেই, যদি টোটাল 100টা প্রস্তাব এসছে, 100টা প্রস্তাব যদি আরও 2 মাস 3 মাস আগেই যদি 50টা প্রস্তাব বাস্তবায়ন করা যদি সম্ভব হয়ে থাকে, আর বাকি 50টা প্রস্তাব মিট করার জন্য আরও 2 মাস, উনি বলছেন 1 মাসের মধ্যেই মানে আপনার 50% প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব। তাহলে 50% প্রস্তাব যদি আপনার 1 মাস বাস্তবায়ন করা যদি সম্ভব হয়, বাকি 50% প্রস্তাব তো 4 মাসে করা সম্ভব অ্যাটলিস্ট, মানে কথার কথা। এখন কথা হচ্ছে যে এর মধ্যে একটা ঐকমত্যের ব্যাপার আছে, বিকজ আমাদের মানে কোনো কমিশন এমন উদ্ভট কিছু প্রস্তাবনা দিয়েছে, যে প্রস্তাবনাগুলোর তো রাজনৈতিক দলগুলোর কাছে আসার কারণ ন্যাচারালি তারা তো এটা হ্যাঁ না বলে দিলে হবে না। এখন যেমন আমাদের প্রশাসনিক সংস্কার কমিশনে তারা বলেছে যে আপনার বাংলাদেশ 8টি প্রদেশ হবে, বা 4টা প্রদেশ, 4টা প্রদেশ হবে। যে 4টা প্রদেশ হবে, আমার দল তো 4টা প্রদেশের কনসেপ্টে বিশ্বাস করে না অনেস্টলি। কেন? 4টা প্রদেশে 4টা প্রাদেশিক সরকার থাকবে, 4টা প্রাদেশিক আপনার মানে পরিষদ থাকবে, 4টা গভর্নর থাকবে, তাদের যে উনিদের বাটলার টাটলার অনেকগুলো বলেন, এগুলো সব চালা চামুন্ডাদের এগুলো থাকবে, রাষ্ট্রের ব্যয় অনেক বাড়বে। এরপরে বরিশাল বলবে যে আমাদের জায়গার নাম হচ্ছে বরিশাল দেশ, চিটাগং আলার বল চিটাগং দেশ, ইত্যাদি ইত্যাদি। ব্যুরোক্রেসিটা আরো বাড়বে। ব্যুরোক্রেসি শুধু বাড়বে না, ইন্টিগ্রিটিও আপনার লুজ করবে। এটা রাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড সভরেন্টির জন্য থ্রেট। এটা কোনোভাবেই আমরা এটাকে মানে অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু এই ধরনের প্রস্তাবও তো আসছে, এই ধরনের প্রস্তাব তো আমার পক্ষে গ্রহণ করা সম্ভব হবে না ন্যাচারালি। তো এরকম অনেকগুলো প্রস্তাব আছে, যে প্রস্তাবগুলো কেন মানছি না,
সেটা তো একেবারে স্প্রেডশিটের মধ্যে ইয়েস নো এটা এমসিকিউ স্টাইলে বলতে পারবো না। ব্যাখ্যার প্রয়োজন আছে। অফকোর্স জিয়া রহমানের জন্ম তারিখ 19 জানুয়ারি না 20 জানুয়ারি, তা আমার তখন আমি বললাম যে কোনটা একটা টিক মার্ক, 19 টিক মার্ক দিলাম। এটা দিলে তো চলবে না, এখানে ভুল বুঝাবুঝির সুযোগ থেকে যাবে। কেন আমি একমত নই বা আমার মতটা কি সেটার জন্য আপনার আলাদা বক্তব্য দেবে, সেটা আমরা দিয়েছেন। এবং এইখানে আপনি দেখবেন ভেরি ইন্টারেস্টিং, এখানে আপনি দেখবেন যে কিছু কিছু মিডিয়া একটা কথা উঠালো কি যে বিএনপি সংস্কার চায় না, কথাটা খেয়াল করবেন। পরে আমি দেখলাম এনসিপি কি চায় না, দেখলাম যে এনসিপি অনেকগুলো চায় না, না 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 তাদের বেলা বলা আছে না। তাহলে আমি না বলার কারণে আমি সংস্কার চাই না, মানে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা। এনসিপিতে বলেছে যে না এটা তারা চায় না, তাহলে তাহলে তারাও সংস্কার চায় না। বিষয়টা কি এরকম জায়গায় দাঁড়াবে না? আমি যেটা দেখছি খুব সিস্টেমেটিক্যালি, ভেরি সিস্টেমেটিক্যালি এ গ্রুপ অফ পিপল, এবং বিশেষ করে আপনার মানে মানে কি বলে আপনার যারা মানে ইউজার ইন্টারনেট ইউজ করেন, মানে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, এই বট মানে আপনার কি বলে বট ইউজার যারা, তারা হুমড়ি খেয়ে পড়ে। আমি সেদিন একটা জনসভা, আমার এলাকায় একটা জনসভা করলাম। অনেক পুঁজির বিরুদ্ধে জনসভা করতে হয় না, আমার বিশাল লুণ্ঠিত পুঁজির বিরুদ্ধে আমার জনসভা করতে হয়, আর আমার হচ্ছে সাধারণ মানুষ নিয়ে কাজ করতে হয়। তো সেখানে খুব সাধারণ মানুষের কথাবার্তাই বলেছি যে আমি এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল চাই, জনগণের শাসন চাই, জমিদার চাই না, নির্বাচনের পরে এমপি সাহেবরা ঢাকায় বসে থাকেন এটা চাই না, অধিবেশন শেষ এলাকায় আসতে হবে, এই কথাবার্তাগুলো বললাম। এবং একটা পর্যায়ে বললাম, তার আগে মানে একজন উপদেষ্টা বললেন যে মানে তিনি শুনতে পান জনগণ তাদের 5 বছর রাখতে চায়। এর আগে মিসেস ফরিদা আক্তার তিনি বলেই বসলেন যে মানে তারা 5 বছরের জন্য ক্ষমতায় আসছেন, তারপরে ক্লেম করলেন নির্বাচিত তারা। তারপরে এর আগে আরো দু একজন মানে একজন বলতে মুক্তিযুদ্ধ হাসিনার বাকি টুক তারা, মানে হাসিনার যদি 6 মাস চালিয়ে থাকে তাহলে তারা আর বাকি 4.5 বছর লাগে। মানে মাথার মধ্যে রাজনীতি না থাকলে তখন দাবি করে যে বাকি 4.5 বছর তাদের, তার মানে হাসিনার ইলেকশনটাকে ভ্যালিডেটেড করলো, এখন কোনো কারণে মেয়াদ পার করতে পারে না বলে বাকিরা ইউনূস সাহেবের লোকরা পালন করে। এটা একটা সমালোচনা করলাম। আমি বললাম যে কিছু কিছু উপদেষ্টার 5 বছর ক্ষমতা থাকার খায়েশ হয়েছে, বিলিভ ইট অর নট। এরপরে তারা ঢুকে কমেন্টসের জায়গায় যে হ্যাঁ মানে মানে কি বলে একেবারে মানে হামলে পড়লো। তো এই ক্যারেক্টারটা দিয়ে বোঝার কোনো কারণ নাই যে আসলে পিপল ইলেকশন চাচ্ছে না, তা না। একটা গ্রুপ এগুলো করাচ্ছে। আপনার নির্বাচন ছাড়া পথ কি? 69-এর গণঅভ্যুত্থানের পর নির্বাচন, সারা পৃথিবীতে যেখানে গণঅভ্যুত্থান, তার পরবর্তীতে বাংলাদেশের মানে সেই সব জায়গায় একটা ডেমোক্রেটিক পলিটি আনার জন্য নির্বাচনই একমাত্র পথ। আমরা শেষ করতে হবে, আমাদের অ্যাকাউন্টেবল একেবারে আমরা শেষ করছি। ব্যারিস্টার ফুয়াদ, আপনি যদি আপনি শেষ করে শেষে কিছু বলেন আর কি, একেবারে সংক্ষেপে। একটা বিষয় হচ্ছে যে যারা সংস্কার নিয়ে বিরোধী গণঅভ্যুত্থানে সহকর্মী ছিল, সহযোদ্ধা ছিল, তাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকুক, এটা গণতন্ত্রের সৌন্দর্য, বৈচিত্র্য, কিন্তু এটা যেন অসহনশীল এবং অশ্রদ্ধার জায়গায় চলে না যায়, এটা আমরা আশা করি। বিএনপি বলেন, ছাত্ররা বলেন, আমরাও যারা ছোট অংশীজন ছিলাম, আমাদের সবার ভিতরে পলিটিক্যাল ডিফারেন্স আছে এবং এই ডিফারেন্সটা আমরা পাবলিকলি সমালোচনা করব, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যেন অশ্রদ্ধা না চলে আসে, এটা আমাদের জন্য জরুরি। অসহনশীল যেন আমরা না হয়ে যাই, কারণ আমাদের মধ্যে বিভেদ যদি হয়, এই বিভেদটা দিন শেষে দিল্লির আধিপত্যবাদকে সাহায্য করবে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাজনীতি করছে তাদেরকে সাহায্য করবে। আওয়ামী লীগকে গণতন্ত্রের নামে ব্যাকডোর দিয়ে জাতীয় পার্টির মতো এরকম টিপিক্যাল মানে গোলাম মানে আর্মড ফোর্সেস অফিসার এবং এরকম মানে পলিটিক্যাল ছায়া দিয়ে ফিরায় নিয়ে আসবে। অতএব সেই জায়গাতে জনগণকে খুব সতর্ক থাকতে হবে, এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, দয়া করে অনুরোধ করব আপনারা সাবস্ট্যান্সের সমালোচনা করেন। শব্দ দিয়ে, গালাগালি দিয়ে, বাপমা তুলে এরও সমালোচনা করা, এগুলো খুব অসুন্দর, অভদ্র। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে ফিরে যেতে চাই, এবং এই তর্কটা যত বেশি ডিসেন্ট হবে তত রাষ্ট্র এবং সমাজ পরিপক্ক হবে। দিন শেষে এটাই হচ্ছে আমাদের লড়াই, আমাদের এই গণতান্ত্রিক মূল্যবোধের লড়াই, আমাদের সাথে আমাদের লড়াই, আমাদের মধ্যে আমাদের লড়াই, এবং আমাদের শত্রুদের সাথে আমাদের লড়াই। এটা একটা কালেকটিভ ত্রিমুখী যুদ্ধ, এবং এই ত্রিমুখী যুদ্ধে আমাদের মেধার পরিচয় দিতে হবে, যোগ্যতার পরিচয় দিতে হবে, সহনশীলতার পরিচয় দিতে হবে। এটাই আগামী দিনের বৈচিত্র্যের লড়াই। ঐক্যের কথা বললেন আপনারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে।
দর্শক আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।